Hello guys, today I am trying to give you an analysis and reconstruction of the poem The Sick Rose composed by William Blake. First, let us know a little bit about William Blake. Blake was one of the greatest English poets who belonged to the early Romantic period. He was the guiding force of the great Romantic poets like Wordsworth, Keats, Coleridge and Shelley. He had great passion for liberty. His poetry is rich in symbols. Songs of Innocence and Songs of Experience are two of his noted works. Different phases and aspects of human life are skillfully subjected in his poetry with his great philosophical outlook. আমরা আজকে উইলিয়াম ব্লেকের লেখা দ্য সিক রোজ কবিতাটি চেষ্টা করব একটু বোঝার। তো উইলিয়াম ব্লেক সম্বন্ধে আমরা একটু জেনে নেই যে উনি আর্লি রোম্যান্টিক পিরিয়ডের অন্যতম মহান একজন কবি ছিলেন। ওয়াটসওয়ার্থ, শেলি, কিটস, কোলেরিজ যারা বিখ্যাত রোম্যান্টিক পোয়েট, তাদের তিনি অগ্রজ ছিলেন, অর্থাৎ তাদের সময়ের ঠিক আগে তার সময়টা। তো তার বিখ্যাত দুটি লেখা, সং অফ ইনোসেন্স এবং সং অফ এক্সপেরিয়েন্স। তার বেশিরভাগ কবিতার মধ্যেই আমরা ইউজ অফ সিম্বল দেখতে পাই, অর্থাৎ তিনি অনেক প্রতীক ইউজ করেছেন, অর্থাৎ যেগুলি অ্যালেগরিক্যাল, অর্থাৎ রূপক কবিতার একটা বৈশিষ্ট্য। তার কবিতাগুলোর মধ্যে তিনি ডিফারেন্ট ফেসেস অ্যান্ড অ্যাসপেক্টস অফ হিউম্যান লাইফ, অর্থাৎ মানব জীবনের বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন দিক, সেগুলি তার দার্শনিক ফিলোসফিক্যাল আউটলুক, তার দার্শনিক যে চিন্তাধারা, সেগুলির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছেন। দ্য সিক রোজ ইজ আ শর্ট পোয়েম হুইচ হ্যাজ অ্যান অ্যালেগরিক্যাল আর সিম্বলিক মিনিং। অর্থাৎ সিক রোজ হচ্ছে একটা খুবই ছোট কবিতা এবং এর একটা অন্তর্নিহিত একটা অর্থ রয়েছে, যেটা আমরা পড়লেই বুঝবো। তো কবিতাটা যদিও খুব ছোট, কিন্তু এর যে অন্তর্নিহিত অর্থ আছে, অর্থাৎ ইনার মিনিং আর অ্যালিগরিক্যাল মিনিংটা যদি আমরা ভালো করে বুঝতে না পারি, তাহলে আমরা এখান থেকে ব্রড কোশ্চেনগুলো আনসার করতে পারবো না। তাই আমাদের খুব মনোযোগ দিয়ে এর অন্তর্নিহিত অর্থটাও বুঝতে হবে। তবে প্রথমে আমরা কবিতাটার সারফেস মিনিং, অর্থাৎ এমনি যে মানেটা, সেটা বুঝে নেওয়ার চেষ্টা করছি। সো লুক অ্যাট দ্য ফার্স্ট লাইন, ওহ রোজ thou art sick, মানে গোলাপ তুমি দুর্বল, তুমি অসুস্থ। দাউ মানে ইউ, আর্ট আর, এগুলি হচ্ছে কবিতায় এভাবে লেখা হয়। পোয়েমে ইউটাকে দাউ লেখা হয়, আর বিভার্ব আর, সেটাকে আর্ট ইউজ করা হয়। ও রোজ দাউ আর্ট সিক মানে ওহ গোলাপ তুমি অসুস্থ। দ্য ইনভিজিবল ওম, একটা অদৃশ্য পোকা, দ্যাট ফ্লাইস ইন নাইট, যেটা রাত্রে উড়ে বেড়ায়, ইন দ্য হাউলিং স্টর্ম, প্রচন্ড ঝড়ের রাতে উড়ে বেড়ায়। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, খুঁজে পেয়েছে, হ্যাজ ফাউন্ড আউট খুঁজে পেয়েছে, দাই মিনস ইয়োর, তোমার, দাই বেড ইয়োর বেড, তোমার বিছানা, তোমার শয্যা খুঁজে পেয়েছে। অফ ক্রিমসন জয়, তোমার আনন্দের শয্যা খুঁজে পেয়েছে। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, তার অন্ধকার গোপন ভালোবাসা। ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, ডাজ দাই লাইফ ডিস্ট্রয় মানে তোমার জীবনকে ধ্বংস করে দেয়। দাই লাইফ মিনস ইয়োর লাইফ। তাহলে সারফেস মিনিং যেটা হলো যে ও গোলাপ তুমি দুর্বল, একটা অদৃশ্য পোকা প্রচন্ড ঝড়ের রাতে এসে তোমার আনন্দদায়ক শয্যায় আশ্রয় নিয়েছে এবং তার অদৃশ্য অন্ধকার গোপন ভালোবাসা তোমার জীবন ধ্বংস করে দিয়েছে। Now let's try to understand the inner meaning or the allegorical meaning or the actual meaning the poet wants to say through this poem. Oh rose thou art sick, এখানে দেখো ও রোজ, এখানে রোজ একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ ব্যক্তি নয়, সেই ইনঅ্যানিমেট একটা অবজেক্টকে পার্সনিফাই করা হয়েছে, একটা ব্যক্তি হিসাবে তুলনা করা হয়েছে। যে ও কথাটা সেটাই প্রমাণ করছে। এটাকে অ্যাপোস্ট্রফি বলে।
তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে যখন একটা অ্যানিমেট অবজেক্টের সঙ্গে বা কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয় তাকে অ্যাপোস্ট্রফি বলে। তো ও রোজ দাউ ওয়ার্ট সিক, অর্থাৎ দ্য পোয়েট ইজ ডিপলি মর্টিফাইড টু সি দ্য রোজ সিক। কবি গোলাপকে দুর্বল অবস্থায় দেখে খুব দুঃখিত বোধ করছেন। এবার দেখো, তোমরা জানো রোজ ইজ অলওয়েজ আ সিম্বল অফ লাভ, পিওরিটি অ্যান্ড বিউটি। গোলাপ সবসময় ভালোবাসা, সৌন্দর্য ও বিশুদ্ধতার প্রতীক। সো দ্য সিম্বল অফ লাভ, পিওরিটি অ্যান্ড বিউটি যে রোজ, সেই রোজকে তিনি দেখছেন যে এটা অসুস্থ, সিক। এবার সিক মানে অসুস্থ, এখানে সিক ওয়ার্ডটার মিনিং ইলনেস নাও হতে পারে, কারণ সিকনেসের ক্ষেত্রে ইফ সামওয়ান ইজ সিক অর ইফ দ্য রোজ ইজ সিক দেন শি হ্যাজ আ চান্স টু রিকভার, তার সেরে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু এখানে কবি রোজকে যে অবস্থায় দেখছেন, তার মানে এখানে সিক মিনস ডিকেইং, পেরিশিং, অর্থাৎ মৃত্যু পথযাত্রী, ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। দ্য রোজ ইজ ইন দ্য স্টেট অফ ডিকে। দ্য রোজ ইজ রিলেটেড টু লাভ and love means life and sickness is related to death. তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারছি যে the rose is in the state of decay, that means it is facing death. But why? কেন এই মৃত্যু পথযাত্রী, কেন গোলাপ ধ্বংস হয়ে যাচ্ছে? Come to the next line. The invisible worm, মানে অদৃশ্য একটা ওম, মানে পোকা বা কীট যেটাকে বলতে পারো। এখানে ওম ইজ দ্য সিম্বল অফ এভিল ফোর্স, অর্থাৎ গোলাপ অশুভ শক্তির প্রতীক। দ্য রোজ ইজ অ্যান এজেন্ট অফ ডেথ অ্যান্ড ডিকে। গোলাপ হচ্ছে মৃত্যু এবং ধ্বংসের একটা দূত। এবং এখানে গোলাপকে অর্থাৎ রোজকে ইনভিজিবল বলা হয়েছে। তোমাদের প্রশ্ন হতে পারে, হাউ ক্যান এ ওম বি ইনভিজিবল? অদৃশ্য কি করে হতে পারে একটা কীট বা পোকা? উই অফেন সি দ্যাট লট অফ ওমস ক্রিপস অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে অনেক কীট পতঙ্গ ঘুরে বেড়ায়, অ্যান্ড উই হার্ডলি গিভ দ্যাম ইম্পর্টেন্স, কোনো গুরুত্ব দেই, বাট দে ক্যান অলওয়েজ ডু আ লট অফ হার্ম টু আস, আমাদের অনেক ক্ষতি কিন্তু করতে পারে সাইলেন্টলি। অ্যান্ড বাই দ্য টাইম উই রিয়েলাইজ দ্য ডেঞ্জার, আমরা যখন বিপদটা উপলব্ধি করি, দেন উই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, আমাদের তখন আর বিশেষ কিছু করার থাকে না। সো হোয়াই ইজ দ্য ওম ইনভিজিবল? বিকজ ইট ফ্লাইস ইন নাইট। এখানে রাত্রে উড়ে এসেছে, এবং রাত্রে কেন ও এসেছে সেটা থেকে কোশ্চেন হয়, হোয়াই ডাজ দ্য ওম ফ্লাই ইন নাইট? I have already told you that the worm is the symbol of evil force, death and decay. অর্থাৎ গোলাপ হচ্ছে একটা অশুভ শক্তি বা মৃত্যু বা ধ্বংসের প্রতীক। আর ইট অফকোর্স হ্যাজ অ্যান এভিল পারপোজ, একটা অশুভ এর উদ্দেশ্য আছে। তোমরা জানো, যারা অসৎ উদ্দেশ্যকারী, যারা খারাপ কিছু করতে চায়, যারা অশুভ কাজ করা যাদের উদ্দেশ্য, তারা ডার্কনেস, দে লাইক দ্য ডার্কনেস। যেমন চোর, ডাকাত, এরা কিন্তু রাত্রের অন্ধকারটাকে প্রিফার করে তাদের কাজের জন্য। সো ইজ দ্য কেস উইথ দ্য ওম। ওমের ক্ষেত্রেও ঠিক তাই, যেহেতু ইট ইজ দ্য সিম্বল অফ এভিল ফোর্স অ্যান্ড ইট ইজ অ্যান এজেন্ট অফ ডেথ অ্যান্ড ডিকে, এটা মৃত্যুর প্রতীক, ধ্বংসের প্রতীক। সো ইট হেডস দ্য লাইট। তোমরা জানো, আলো হচ্ছে উন্নতির প্রতীক, সফলতার প্রতীক, শুভ কোনো কিছুর প্রতীক। সো the worm hates the light, so it does not come out in the day. It prefers the darkness of night. রাতের অন্ধকারকে প্রাধান্য দেয় বা গুরুত্ব দেয়, ভালোবাসে। So it flies in the night. The worm flies in the night because the darkness of the night is suitable for its evil purpose. রাতের অন্ধকারে ওমটা, কীটটা বা পোকাটা উড়ে আসে এই জন্যই যে রাতের অন্ধকারটা এর অশুভ কাজের জন্য সুইটেবল। নেক্সট লাইন, ইন দ্য হাউলিং স্টর্ম। হাউলিং স্টর্ম এই ফ্রেজটা এখানে ইউজ করা হয়েছে টু ক্রিয়েট আ টেরিফাইং অ্যাটমসফিয়ার, অর্থাৎ আরো ভয়, ভীতি বা সন্ত্রস্ত একটা পরিবেশ সৃষ্টির জন্য। যে ঝড়ের রাত কি ভয়ঙ্করতা, একটা
ডেঞ্জারের যে তীব্রতা অর্থাৎ টেরিফাইং অ্যাটমসফিয়ার সেটাকে বোঝানোর জন্য হাউলিং স্টর্ম এই ফ্রেজটা দ্য পোয়েট হ্যাজ ইউজড, কবি ব্যবহার করেছেন যে একটা ঝড়ের বিভৎস রাতে পোকা বেরিয়ে আসে। বেরিয়ে এসে সে কি করে? হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয়। দাই বেড মিন্স ইয়োর বেড, ইয়োর বলতে এখানে রোজকে বোঝানো হয়েছে। তাহলে দ্য ওম ফ্লাইস ইন দ্য ডার্কনেস অফ নাইট or in a stormy night and takes shelter, আশ্রয় নেয় in the bed of rose, in the comfortable bed of rose, গোলাপের সুন্দর বিছানায় ও আশ্রয় নেয়। অর্থাৎ the rose offers shelter to the worm, but it does not know the danger it invites by sheltering the worm. অর্থাৎ গোলাপ ওকে আশ্রয় দেয়, পোকাটাকে আশ্রয় দেয়, কিন্তু এ জানে না যে কি বিপদ ও ডেকে এনেছে, কারণ আশ্রয় নেওয়ার পর তার সেই আশ্রয়দাতাকেই ওমটা কি করবে? ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এবার নেক্সট লাইনে দেখো আছে অফ ক্রিমসন জয়, অর্থাৎ হ্যাজ ফাইন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয়। ক্রিমসন জয় ব্যাপারটা একটু তোমাদের ভালো করে বুঝতে হবে। এমনি ক্রিমসন হচ্ছে একটা কালার, ডিপ রেড, ঘন লাল, এই কালারটাকে ক্রিমসন বলে। তো ক্রিমসন জয় লিটারাল মিনিং করলে হয় লাল আনন্দ, যেটা কোনো কিছুই আমাদের ক্ষেত্রে বোধগম্য হবে না। তো ক্রিমসন জয় বলতে কবি বোঝাতে চেয়েছেন যে এখানে একটা রেফারেন্স টু সেক্সুয়ালিটি আছে, যে একটা ছেলে যখন একটা মেয়ের সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপে লিপ্ত হয় তখন মেয়েটা হয়তো পেইন ফিল করে বা লজ্জিত বোধ করে, কিন্তু ছেলেটা হয়তো জয় ফিল করে, সেই রকম জয়কে ক্রিমসন জয় বলেছে। এখানে দ্য ওম টেক্স শেল্টার ইন দ্য রোজ অ্যান্ড গ্র্যাজুয়ালি ইট স্টার্টস টু বাইট দ্য রোজ। ধীরে ধীরে ও কি করে? রোজটাকেই কামড়ে কামড়ে ধ্বংস করতে শুরু করে। দ্য ওম গ্র্যাজুয়ালি possesses the rose and the rose starts perishing its beauty and brightness and purity. অর্থাৎ গোলাপকে ধীরে ধীরে দখল করতে শুরু করে পোকা, এবং গোলাপে কি করে? আস্তে আস্তে ওর সৌন্দর্য, বিশুদ্ধতা এবং উজ্জ্বলতা হারাতে শুরু করে, ধ্বংস হতে শুরু করে। নাও কাম টু দ্য নেক্সট লাইন, অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ। লাভ সম্বন্ধে আমাদের যেটা ধারণা যে লাভ ইজ এ রিলেটেড টু পিওরিটি, বিশুদ্ধতা, একটা পিওরিটি অফ সোল, এরকম একটা ধারণা থাকলেও তোমরা জানো দেয়ার ইজ ডার্ক সাইড অফ লাভস টু, অর্থাৎ ভালোবাসার কালো দিকও রয়েছে। সো নাও লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়াই ইজ দ্য লাভ অফ দ্য ওর্ম কল্ড ডার্ক অ্যান্ড সেক্রেট। অর্থাৎ ওর্মের ভালোবাসাটাকে কেন ডার্ক এবং সেক্রেট বলা হচ্ছে। একটা সাধারণ উদাহরণ দিলেই তোমরা বুঝবে যে এখন দেখো অনেক ছেলে মেয়েরা একের বেশি অর্থাৎ 3, 4, 5টা করে সম্পর্কে আছে, 3-4 জনের সাথে প্রেম করে। এবার যে ছেলেটা বা মেয়েটা এটা করে সে কিন্তু নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য নিয়ে করে। একটা ছেলে যে 3-4টা মেয়ের সাথে প্রেম করে বা একটা মেয়ে যে 3-4টা ছেলের সাথে প্রেম করে সেটা নিশ্চয়ই ডার্ক লাভ অর্থাৎ অসৎ লাভ। ও ভালোবাসার ভান করে কিন্তু সত্যিকারে ভালোবাসে না, আর এটা সিক্রেট থাকে এই জন্যই কারণ সে সবাইকে বলে বেড়ায় না। যাকে ভালোবাসে তাকে আবার এটা বলে না গিয়ে যে আমি অন্য আরো 2-3 জনকে ভালোবাসি। তাহলে সেই ভালোবাসার পিছনে অসৎ উদ্দেশ্য রয়েছে এবং একটা গোপনীয়তা রয়েছে, সেই জন্য সেই ভালোবাসাটাকে ডার্ক অ্যান্ড সিক্রেট লাভ বলা হবে। সেরকমই ব্যাপারটা হচ্ছে রোজ এবং ওর্মের যে ভালোবাসাটা। দ্য ওম প্রিটেন্ডস টু লাভ দ্য রোজ, অর্থাৎ ওমটা রোজকে ভালোবাসার অভিনয় করে, প্রিটেন্স মানে ভান করে যে ওকে ভালোবাসে। হিজ অ্যাকচুয়াল পারপাস ইজ টু পজেস দ্য রোজ অ্যান্ড ডিস্ট্রয় ইট। ওর আসল উদ্দেশ্য হচ্ছে গোলাপটাকে দখল করে সেটাকে এনজয় করা অ্যান্ড ডিস্ট্রয় করা। বাট দ্য রোজ ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট। The rose does not understand the evil purpose of the worm. So, the rose gives shelter to the worm and the worm gradually possesses the rose and starts to beat it
এটাকে কামড় দিতে শুরু করে। দ্য রোজ ব্লিডস, গোলাপের হয়তো রক্তক্ষরণ হয়। অ্যান্ড ইট স্টার্টস টু ডিকে, এটা ধ্বংস হতে শুরু করে। অ্যান্ড দ্য লাভ অফ দ্য ওম ইজ কল্ড ডার্ক অ্যান্ড সিক্রেট। নাও কাম টু দ্য লাস্ট লাইন, দাস দাই লাইফ ডেস্ট্রয়, অর্থাৎ তোমার জীবন ধ্বংস করে। দাই লাইফ মিন্স দ্য লাইফ অফ দ্য রোজ। Actually, the rose does not know the danger it invites by sheltering the worm. The worm pretends to love it, ভালোবাসার ভান করে, because he has an evil purpose, তার একটা অসৎ উদ্দেশ্য আছে। It takes the rose under his spell, তার নিজের ঘোরের মধ্যে গোলাপকে আবদ্ধ করে, মানে তার জাদু ছোঁয়ায় তাকে মোহবদ্ধ করে। And when the worm starts to beat the rose, আস্তে আস্তে যখন ওকে কামড়াতে শুরু করে, পোকা যেমন ফুলকে ধ্বংস করে খেয়ে খেয়ে, সেরকম when the worm starts to beat the rose, it gradually loses its beauty, purity, brightness, everything, and it meets death. এর জন্যই বলেছে his dark sacred love does thy life destroy, তার সেই গোপন অশুভ ভালোবাসা তোমার জীবন ধ্বংস করে দেয়। আসলে ব্লেক তার এই দ্য সিক রোজ কবিতাটি, যেটি তার সংস অফ এক্সপেরিয়েন্স থেকে নেওয়া, এই কবিতাটির মাধ্যমে দেখিয়েছেন যে কিভাবে এক্সপেরিয়েন্স মানে আমরা যদিও বুঝি অভিজ্ঞতা, এখানে এক্সপেরিয়েন্স বলতে অশুভ বুদ্ধি, কঠোর বাস্তব বুদ্ধি যার আছে, সেই এক্সপেরিয়েন্স কি করে ইনোসেন্স অর্থাৎ সরলতাকে নষ্ট করে দিতে পারে, সেটাই এই কবিতার মূল মেসেজ যেটা কবি দিয়েছেন। অর্থাৎ দ্য রোজ ইজ দ্য সিম্বল অফ ইনোসেন্স, লাভ অ্যান্ড পিওরিটি, গোলাপ হচ্ছে সরলতা, ভালোবাসা এবং পবিত্রতার প্রতীক। অ্যান্ড দ্য ওম ইজ দ্য সিম্বল অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড এভিল ফোর্স, এক্সপেরিয়েন্স এবং এভিল ফোর্সের প্রতীক হচ্ছে ওম। এবং কবিতায় আমরা দেখলাম কিভাবে এক্সপেরিয়েন্স গ্র্যাজুয়ালি স্পয়েলস ইনোসেন্স, কিভাবে এক্সপেরিয়েন্স ইনোসেন্স এবং পিওরিটিকে কিভাবে স্পয়েল করে দেয়, অর্থাৎ নষ্ট করে দেয়। তো এই কবিতাটি আমরা আবার ফিজিক্যালি যখন আমরা পড়ব তখন আবার আমরা ভালো করে বুঝবো, আরো অনেক কিছুই বোঝার বাকি থেকে গেল। তো যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের তৈরি করতে হবে সেগুলি হচ্ছে, প্রথমেই why is the rose sick, why is the rose sick, next why is the worm invisible, why is the worm invisible, next why does the worm fly in night, কেন নাইটে ফ্লাই করে worm, then why is the love of the worm called dark and sacred, and how does the worm destroy the life of the rose, how does the worm destroy the life of the rose। এই প্রশ্নগুলোর উত্তর মোটামুটি তৈরি করলে এখান থেকে একটা আপাতত প্রিপারেশন হবে। ওকে, থ্যাংক ইউ।